হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রেলওয়ে এনটিপিসি এক্সাম, এসএসসি এমটিএস ও জিডি কনস্টেবল এক্সাম রিলেটেড 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে তোমরা এই 20টি প্রশ্নের সঙ্গে সঙ্গে তার উত্তর এবং সেই রিলেটেড বিভিন্ন প্রশ্ন নিয়ে ডিসকাস করা হবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের হবে সেট নাম্বার 12। এর আগের 11টি ভিডিও যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ প্রত্যেকটি ভিডিওই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে কম্বাইন্ড একটি কোর্স শুরু হতে চলেছে, যেখানে কোর্স ফিস থাকছে মাত্র 450 টাকা, যেখানে প্রিলিমিনারি এক্সাম পর্যন্ত তোমাদের ক্লাস করানো হবে এবং সমস্ত সিলেবাস রিলেটেড বিভিন্ন নোটস তোমরা পাবে। তার সাথে সাথে তোমরা ম্যাথমেটিক্স এর ক্লাস পাবে এবং মক টেস্টও পেয়ে যাচ্ছ 25টা, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়েও আলোচনা করা হবে। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তিমি মাছের শ্বাসযন্ত্রটি হলো ফুলকা, ফুসফুস ও ফুলকা, ফুসফুস না বায়ুথলি? তিমি মাছের শ্বাসযন্ত্রটি হলো ফুসফুস। তিমি ও ডলফিন হলো স্তন্যপায়ী প্রাণী। তারা মাছের মতো জলের নিচে শ্বাস নিতে পারে না, কারণ তাদের ফুলকা নেই। তাদের ফুলকা নেই বলে তারা মাছের মতো জলের নিচে শ্বাস নিতে পারে না। এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এবং ফুসফুসের মাধ্যমে এরা শ্বাস নিতে থাকে। তারা নাসিকা ছিদ্র দ্বারা শ্বাস নেয়, যা তাদের মাথার ঠিক উপরে অবস্থিত। এটিকে ব্লো হোল বলা হয়। পরের প্রশ্ন, সিনকোনাতে যে উপকারটি পাওয়া যায় তা হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেসারপিন, নিকোটিন, মরফিন, কুইনাইন। প্রত্যেকটি উপকারের নাম কোন গাছ থেকে পাওয়া যায়, কোন গাছের কোন অংশ থেকে পাওয়া যায় এবং সেটি কি কাজে লাগে, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের খুঁটিনাটি জেনে রাখতে হবে। এটার উত্তর কি? সিনকোনা থেকে পাওয়া যায় কুইনাইন নামক উপকারটি। এটি সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় এবং ম্যালেরিয়ার ওষুধ হিসাবে কাজ করে। একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠে ওজন 98 নিউটন হলে তার ভর কত হবে? 0.01 কেজি, 1.0 কেজি, 10 কেজি না 0.1 কেজি? এটা একটা সায়েন্সের একটা ম্যাথের প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন তোমাদের মিসলেনিয়াস এক্সামেও আসবে এবং রেলওয়ে এক্সামের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 10 কেজি। কিভাবে বের হলো একবার দেখে নাও। ওজন হলো এমন একটি বল যা পৃথিবীর নিকটে বা পৃথিবীতে সমস্ত বস্তুর উপর সর্বদা ক্রিয়াশীল থাকে। ওজন সমান কি? বস্তুর ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। এই যে সূত্রটা, এটা মনে রাখলে কিন্তু তোমরা অ্যান্সারটা করে দিতে পারবে। দেখো এবার বস্তুর ভর ইকুয়াল টু তাহলে কি হবে? বস্তুর ভর ইকুয়াল টু ওজন বাই অভিকর্ষীয় ত্বরণ। ওজন এখানে বলেই দিয়েছে 98, এবার অভিকর্ষীয় ত্বরণের মান হচ্ছে 9.8, তাই অ্যান্সারটি হয়ে যাবে 10 কেজি। আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন? আগুন নেভাতে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভানোর জন্য সর্বাধিক ব্যবহৃত একটি গ্যাস। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কোনটি? ক্যাঙ্গারু, শিম্পাঞ্জি, এমু, কুমির? অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। এখানকার জাতীয় ভাষা হলো ইংরেজি ও জাতীয় মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার। তাহলে আমরা যেহেতু অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক দেখে নিলাম, তার সাথে সাথে রিলেটেড আরো বিভিন্ন প্রশ্ন দেখে নিলাম। এইগুলো কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? পদার্থবিদ্যা, রসায়ন, ঔষধ না উপরের সবগুলি? নোবেল পুরস্কার দেওয়া হয় উপরের সমস্ত ক্ষেত্রেই। এছাড়াও যে যে ক্ষেত্রে দেওয়া হয়, দেখো মোট 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। সেই 5টি বিষয় কিন্তু আমাদের দেখে রাখতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, শান্তি। এই 5টি বিভাগে দেওয়া হয়। এই পুরস্কার বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়। নোবেল পুরস্কার প্রাপকদের ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়। ভারত তথা এশিয়ার প্রথম নোবেল প্রাপক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 সালে নোবেল পেয়েছিলেন। নিম্নের কোনটি হিটলারের দল হিসেবে পরিচিত? লেবার পার্টি, নাৎসি পার্টি, জনতা পার্টি না ডেমোক্রেটিক পার্টি? এটার অ্যান্সার হয়ে যাবে হিটলারের দল নাৎসি পার্টি নামে পরিচিত। আর এই নাৎসি পার্টির অপর নাম কি? ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মেইন ক্যাম্প। তিনি ফুয়েরার নামে পরিচিত ছিলেন।
1939 সালে পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। 1939 খ্রিস্টাব্দে যখন হিটলারের নেতৃত্বে পোল্যান্ড আক্রমণ করা হয়, জার্মানি পোল্যান্ড আক্রমণ করেন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা হয়েছিল, আর তিনি ফুয়েরার নামে পরিচিত। গ্যালিলিও কি জন্য বিখ্যাত? এই যে বিভিন্ন বৈজ্ঞানিকের নাম আমরা সায়েন্সে পেয়ে থাকি, সেগুলো কিন্তু এক্সামের জন্য এখন করে খুবই গুরুত্বপূর্ণ। এই নামগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হচ্ছে। তিনি কি জন্য বিখ্যাত? টেলিস্কোপ তৈরি করেন বলে, বৃহস্পতির 4টি উপগ্রহ আবিষ্কার করেছেন, পাওয়া গেছে যে পেন্ডুলামের ঝুলন গতির ফলে সামঞ্জস্যপূর্ণ সময় পরিমাপ করা হয়, এই তিনটি নাকি উপরের সবকটি? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু উপরের সবকটি কারণে গ্যালিলিও বিখ্যাত। দেখো কি কি কারণে বিখ্যাত। তিনি ছিলেন ইতালিয়ান পদার্থবিজ্ঞানী। এই যে তিনি ইতালিয়ান ছিলেন, এইটা কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন, এগুলোও তো দেখে রাখতে হবে। তিনি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে 36টি নক্ষত্র আবিষ্কার করেছেন। তিনি প্রথম চাঁদের কলঙ্কের কারণ ব্যাখ্যা করেন, এবং তার সাথে সাথে সূর্যের যে কলঙ্ক, সেটাও কিন্তু তিনি প্রথমবার আবিষ্কার করেছিলেন। বৃহস্পতি গ্রহে 4টি উপগ্রহ আবিষ্কার করেন। এছাড়া তিনি শনি বলয় আবিষ্কার করেন, শনি গ্রহের বলয় আবিষ্কার করেন। তাহলে এই সমস্ত কিছুর জন্য কিন্তু গ্যালিলিও বিখ্যাত। পরের প্রশ্ন হলো কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, রাজা রাধাকান্ত দেব না রাজা রামমোহন রায়? কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন ওয়ারেন হেস্টিংস। এবার এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা স্থাপন করেন। লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা রদ করেন। রাধাকান্ত দেব 1830 সালে ধর্মসভা প্রতিষ্ঠা করেন। দেখো এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমাদের দেখে রাখতে হবে, কারণ এগুলো থেকে ঘুরিয়ে ফিরে তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হবে। পরের প্রশ্ন হলো কোন স্থানে সব থেকে বেশি ইক্ষু উৎপাদন হয়? ভাবর, ভাঙ্গর, রেগুর না ল্যাটেরাইট? সবচেয়ে বেশি ইক্ষু উৎপাদন হয় ভাবর। ভাবরে সব থেকে বেশি ইক্ষু উৎপন্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপেক্ষাকৃত প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে ভাঙর বলে। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নদী বাহিত বালি, নুড়ি, পাথর সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে বলা হয় ভাবর। কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত হয়েছে? 70তম, 71তম, 73তম না 75তম? 30% আসন সংরক্ষিত হয়েছে পঞ্চায়েতে, এটা 73তম সংশোধনী আইনের মাধ্যমে। এই সংশোধনী আইনটি কত সালে হয়েছিল, পাশ হয়েছিল? এটি 1992 সালে পাশ হয়। এবং এই যে পঞ্চায়েত ব্যবস্থার এই যে বিভিন্ন কার্যপ্রণালী, সেগুলো রয়েছে 243 থেকে 243 ও ধারাতে। নেক্সট প্রশ্ন, পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন? রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী? পরিকল্পনা কমিশনের সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী। বর্তমানে অর্থাৎ 2014 সাল অনুযায়ী পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়েছে, যার চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বর্তমানে সিইও রয়েছেন বিভিআর সুব্রমণিয়াম। এমআরআই এর পুরো কথাটি কি? মেটাল রেজোন্যান্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, মেটাল রিপালশন ইমেজিং না মেটাল রিফ্লেকশন ইমেজিং? এমআরআই এর পুরো কথা হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এই ফুল ফর্ম গুলো, এই যে বিভিন্ন টার্ম আছে, এই টার্মগুলো আমরা সচরাচর দেখে থাকি, কিন্তু সেগুলোর ফুল ফর্মও আমাদের দেখে রাখতে হবে। এগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমআরআই হলো সবচেয়ে আধুনিক রোগ নির্ণয়কারী একটি পরীক্ষা, যার মাধ্যমে নির্দিষ্ট রোগ বা অস্বাভাবিক অবস্থা খুঁজে বের করতে মানব শরীরের অভ্যন্তরীণ অঙ্গের খুব স্পষ্ট ছবি নেওয়া হয় এই এমআরআই এর মাধ্যমে। 14 নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 18 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 5ই জুন, 7ই এপ্রিল? জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি এটি পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল।
পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রদেশে তপশিলি উপজাতির শতকরা হার সর্বাধিক? এগুলোটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা জনগণনা যদি তোমরা 2011 সাল দেখে থাকো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে কমপ্লিট করবে। এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে খুবই কমন। এটা 2011 থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার দেখো, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ না ওড়িশা? তপশিলি উপজাতির শতকরা হার সর্বাধিক দেখা যায় মিজোরামে। 2011 সালে জনগণনা অনুসারে মিজোরামে শতকরা হিসাবে সবচেয়ে বেশি তপশিলি উপজাতির লোক বাস করে 94.5%, এবং মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি উপজাতিভুক্ত লোক বাস করে মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? 8টি, 6টি, 7টি না 9টি? বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 9টি। বর্তমানে যে 9টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেটা নামগুলো দেখে নাও: আন্দামান নিকোবর, পুদুচেরি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন দিউ, লাক্ষাদ্বীপ, দিল্লি, লাদাখ, জম্মু কাশ্মীর। এই 9টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম তোমরা মনে রাখবে। আর ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, জায়েদ শস্য রোপণের সময়কাল কোনটি? মার্চ থেকে জুন, মে থেকে জুলাই, এপ্রিল থেকে মে না অক্টোবর থেকে ডিসেম্বর মাস? জায়েদ শস্য রোপণের সময়কাল হচ্ছে মার্চ থেকে জুন মাস। জায়েদ শস্য বৃদ্ধির সময়কালে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়। এই শস্যগুলি মার্চ মাসে বপন করে জুন জুলাই মাসে তুলে নেওয়া হয়। এই শস্যের উদাহরণ কি কি আছে? উচ্ছে, কুমড়ো, তরমুজ ইত্যাদি শস্য এই সময় বা এই জায়েদ শস্যের উদাহরণ। পরের প্রশ্ন, 18 নম্বর, ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর ও গ্রহণ কর্তৃত্বের উৎস হলেন গণপরিষদ, ভারতের জনগণ, ব্রিটিশ পার্লামেন্ট, গণপরিষদের সভাপতি? এটার উত্তর হয়ে যাবে ভারতের জনগণ ছিলেন ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর ও গ্রহণ করার বিভিন্ন কর্তৃত্বমূলক কার্যপ্রণালীর উৎস। এই সংবিধানে, এটি সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখ রয়েছে। প্রস্তাবনার শুরুতেই আমরা ভারতের জনগণ এই শব্দগুলো সংযুক্ত হয়েছে। প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে অভিহিত করা হয়েছে। প্রাচীন ভারতের কোন রাষ্ট্রটি প্রজাতন্ত্র ছিল না? ব্রিজি, মল্ল, গান্ধার, বৈশালী? এটার অ্যান্সার হয়ে যাবে গান্ধার। কেন এটা গান্ধার অ্যান্সার হবে? তোমরা একটু খেয়াল করো, ষোড়শ মহাজনপদের মধ্যে ব্রিজি ও মল্ল প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল, এটা কিন্তু আমরা জানি। এটা আমরা প্রত্যেকেই জানি, ব্রিজি ও মল্ল হচ্ছে প্রজাতান্ত্রিক। বৈশালীকেও বিশ্বের প্রথম প্রজাতন্ত্র হিসেবে মানা হয়। তাই এখানে পড়ে থাকলো কি? গান্ধার। গান্ধার ছিল না কোনো প্রজাতন্ত্র রাষ্ট্র। শেষ প্রশ্ন, কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন? প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়? কোন বাঙালি মহিলা? তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হয়েছিলেন। তিনি মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। 1932 সালে 23শে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদার পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন এবং ব্রিটিশ পুলিশের কাছে ধরা পড়বার পূর্বে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। তাই তিনি ছিলেন প্রথম বাঙালি স্বাধীনতা সংগ্রামী একজন মহিলা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো এবং ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, কারণ প্রতিদিন রাত 9টায় অনেকগুলো করেই তোমাদের জিকে কুইজের সেট নিয়ে আসা হয়। সেখানে থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং প্র্যাকটিসটা তোমরা চালিয়ে যেতে পারবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।